সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি আফজাল হোসেন। আজকে আমাদের অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। জনাব আজহারুল ইসলাম, আমরা এই প্রোগ্রামটা বেসিক্যালি রাজনীতি, সমসাময়িক বিষয়গুলো এবং আপনার ব্যক্তিগত জীবন সব কিছু মিলিয়েই আজকে আলাপটা করি আমরা। তো শুরুতেই আপনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। আপনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং শুধু জেলে ছিলেন না, একেবারে কন্ডেম ছিলেন প্রায় ১৩ বছরের মতো। ওই দিনগুলোর কথা একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনার কারা জীবনটা কেমন ছিল? আপনাকে আপনার সঙ্গে ভেতরে বা কারাগারের অন্তরালে কী ধরনের আচরণ করা হয়েছে? সেখান থেকে আপনি দেশের খবর কিভাবে নিতেন? যদি একটু আমাদেরকে বলতেন। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমি ১৪ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৫ই আগস্টের যে বিরাট পরিবর্তন হয়ে গেল, যেটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন, সেই সুবাদে মুক্তির সুযোগ পাই। এবং আমি কোনো দয়া দক্ষিণের মাধ্যমে মুক্তি পাইনি। আমি আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম যে আমার মামলাটাকে রিভিউ করা হোক। সুপ্রিম কোর্ট রাজি হয়েছিলেন এবং ৭ জন সমন্বয়ে যে সুপ্রিম কোর্টের বেঞ্চ সবাই একমত হয়ে প্রায় ৭-৮ মাস আমার মামলা শুনানি করার পরে তারা সর্বসম্মতি করে আমার মামলাটাকে খারিজ করে দেয় এবং নিঃশর্তভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। জি। সেভাবে আমি ২৭শে মে রায় হয় এবং ২৮শে মে মুক্তি লাভ করার সুযোগ পাই। কারাগার তো এমন জীবন যে কারাগার তো কারাগারই। কারাগারে যতই মানুষ ভালো থাক, কারাগার তো কেউ থাকতে চায় না। না। এই জন্য কারাগারের জীবনটা প্রথম দিকে একটু ভালো থাকলেও আসলে যখন আমার ফাঁসি আসামি হই, মানে ফাঁসি সেলে ছিলাম ৮.৫ বছর। আচ্ছা। আমি কন্ডেম সেলে। তো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যখন ২ নম্বর কাশিমপুর জেলে, সেখানে ফাঁসির সেল খুব অত্যন্ত মানে খারাপ জায়গা। সেখানে টিন শেড, কোনো ফ্যানের ব্যবস্থা নেই, একটাই জানালা এবং দুর্বিষহ জীবনযাপন করতে হয়। দরজা খোলে খুব অল্প সময়ের জন্য, পরস্পর দেখা সাক্ষাৎ খুব কমই হয়ে যায়, যার কারণে সেখানে এই ৮.৫ বছর আমাকে কাটাতে হয়েছে। পরবর্তী সময় আমাকে কাশিমপুরের ৪ নম্বর জেলে পাঠানো হয়, যেটাকে সবাই বলে যে সেটা পানিশমেন্ট জেল। সেখানে আচ্ছা। মানে মানুষকে কষ্ট দেওয়ার জন্যই জেলে রাখা হয়। তো সেখানে আমি ছিলাম মুক্তির আগ পর্যন্ত এবং সেখানেও সর্বশেষ আমি ২ বছর বেশি কষ্ট হয়েছে। যিনি সুপার ছিলেন, আমি নাম বলতে চাই না, তিনি যে কারণেই হোক না কেন আমার যেটুকু খাবার প্লেট থাকে, গ্লাস থাকে, ইতি থাকে, সবটাই নিয়ে যায়। আমি বললাম যে খাবো কোথায়? দয়া করে একটা প্লেট দেওয়া হয়েছিল। এইভাবে শেষ ২ বছরটা আমার কষ্ট গিয়েছে। আর ফাঁসি সেল তো ফাঁসি সেলই। কন্ডেম সেলে তো সাধারণভাবে কারোর সঙ্গে সাক্ষাৎ মানে করা হয় না। খাবার কি, মানে খাবারের খাবার প্লেট, দিত, বাটি, খাবার দিত, খাবার দিত? খাবার দিত, প্লেটও নিয়ে গেছে আমার কাছে। তাই মনে হয় প্লেট তো আমি একটা পাই। হুম। মানে এতটাই যে কোনো কারণে ক্ষিপ্ত ছিল যে আমি তো প্লেট পাই। পরে একজন সুবেদার প্লেট দিয়ে যায়, তারপরে আমি খাওয়া শুরু করি আলহামদুলিল্লাহ। তো এই জন্য ফাঁসি আসামি ৮.৫ বছরে মানে খুবই একটা অসহনীয় কষ্ট সহ্য করতে হয়। যে ৮.৫ বছরের কথা বললেন, আপনি কন্ডেম সেলে ছিলেন এবং খুব দিনের অল্প সময়ে আলো বাতাস ঢুকতে দেয়া হতো। তো ওই সময়টা আপনি কিভাবে কাটাতেন আমি ভেতরে? কাটাতাম আসলে আমি সুযোগ পেতাম, যদিও ওখানে খুব কড়াকড়ি ছিল। তাই আমি বলতাম, ভাই আপনারা যদি বই পুস্তক পড়ার সুযোগ না দেন, তা আপনারা জেলে তো যারা বই পুস্তক পড়ার সুযোগ পান তারা তো মাদকাসক্ত হয়ে যায়। এটা আপনাদের জন্য ক্ষতিকর। তো যেভাবে হোক আমাকে একটু সুযোগ দিয়েছিল। আমি যার কারণে আমি কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, আমি অন্যান্য সাহিত্যেও ঢোকাবার চেষ্টা করেছি এবং এই সাহিত্য কোরআন হাদিস পড়েই আমি মূলত সময়টা কাটার ব্যবস্থা করতাম। কিন্তু এই যে দীর্ঘ কারাজীবনে, মানে কারাগারের এটা তো দুঃসহ স্মৃতি। রাইট। এ একেবারে মানে সুখস্মৃতিও কিছু একটা আছে, মানে কিছু আছে কি আপনার? সুখের স্মৃতি যখন কারাগারে যাই, ডিভিশনে ছিলাম, যখন হুম। ডিভিশন পাই তখন সময়টা ভালো ছিল। তখন তারা মনে হয় প্রশাসনটা ভালো ছিল। হুম। এটা কিন্তু কারাগার আমার জীবনটা অভিজ্ঞতা হলো, সরকারের চেয়ে প্রশাসন নির্ভর করে কীভাবে তারা বন্দীদের সাথে আচরণ করবে। হুম। সেটা উপরে ইনস্ট্রাকশনে হোক অথবা তাদের নিজেদের মর্জি মোতাবেক হোক। হুম। যা বলে যখন সুপার বা জেলা পরিবর্তন হয়, তাদের আচরণের উপর নির্ভর করে বন্দীরা কীরকম ভালো থাকতে পারবে। হুম। তা প্রথম ডিভিশনে আমি ভালো আচরণ পেয়েছি এবং ডিভিশন থাকার কারণে চলাফেরাও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হুম। হয়েছে। হুম। তো তারপরে তাদের সাথে কথাবার্তার সুযোগটা পেয়েছিলাম। কিন্তু ফাঁসির হুকুম দেওয়ার পরে এই 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 জিনিসটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এটা সাধারণত আইনের ভিত্তিতেই আচ্ছা। ফাঁসি আসামিকে থেকে এই সুযোগটা দেওয়া হয় না।
রোজার সময় কি ধরনের পরিবেশ থাকে কারাগারে? রোজার সময় আসলে খাবারটা খুব ভালো হয় না। হুম, আমি তো জানি, যেহেতু মাঝে মাঝে শুনি, খাবার টাকা কিন্তু বরাদ্দ সরকার ঠিকই দেয়, হুম, কিন্তু এটা মনে হয় অর্ধেকও ব্যবহার করা হয় না। এখানে দুর্নীতি খুব বেশি হয় কারাগারে, হুম, যার ফলে খাবারের মানটা ভালো হয় না, হুম, তবুও কষ্ট করে খেতে হয়। তবে একটা সুযোগ ছিল যখন ডিভিশনে ছিলাম, আমরা যখন ক্ষমতার শেষ দিকে ক্ষমতা ছেড়ে দেই, তখন আমরা একটা আইন করেছিলাম কারাগারে ফ্যান দেওয়ার জন্য এবং ক্যান্টিন চালু করার জন্য, যারা নিজস্ব উদ্যোগে টাকা খরচ করে ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করতে পারে। তো এটা চালু হতে একটু সময় লেগেছে, কিন্তু আমি এই সুযোগটা কারাগারে থাকতে, ডিভিশন থাকতে আমি এই সুযোগটা পেয়েছিলাম। তারপরে কোনো খাবার সমস্যা হয়নি। মানে কারা কর্তৃপক্ষ যে খাবারটা দেয়, খাবার মান খারাপ না থাকলেও ক্যান্টিন থেকে খাবারটা নিজেরা পছন্দ অনুযায়ী খাওয়ার সুযোগ পাওয়া যায়। এইটা মোটামুটি আমার অব্যাহত ছিল। অন্য রাজনৈতিক দলের নেতারাও তো কারাগারে আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে। তাদের সাথে কোনো স্মৃতি বা কোনো কথা, তাদের এরকম কোনো দুঃসহ স্মৃতির কথা কি আপনাকে কাছে শেয়ার করেছিল এরকম কেউ? রাজনীতিবিদদের মধ্যে আমি আমি আপনাদের সাংবাদিক কমিউনিটির একজন নেতা, অর্থাৎ আমার দেশের যে মাহমুদুর সম্পাদক রহমান মামুন। মাহমুদুর রহমান সাহেবের সাথে দীর্ঘ ৩.৫ বছর আমার থাকার সুযোগ হয়েছে। ওনার সাথে আমার অনেক শেয়ার করা হইতো। উনি চমৎকার লোক, ভালো ছিলেন, কিন্তু ওনাকে এই আমার সাথে ৩.৫ বছর দেখার পর তার আগের জীবনটা, ওনার কারাগারে কয়েকবার এসেছেন, হুম, সেখানেই উনি বলেছেন যে এখানে ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। ওনার তো বাইরে এসে তো ওনাকে হামলা করার চেষ্টা করা হুম, হলো, হুম, হুম, ওনার গাড়িতে আক্রমণ করা হলো, হুম, আদালত প্রাঙ্গণেই। মৃত্যুর হাত থেকে বেঁচে আসলেন। তো কারা জীবনে এই কষ্টটা উনি পাননি। উনি যথেষ্ট পড়াশোনা করেন, অত্যন্ত পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ, এবং উনিও কোরআন হাদিস যথেষ্ট এই কারাগারে পড়ার সুযোগ পেয়েছেন। হুম, এটা নিয়ে আমরা আলোচনা করতাম, শেয়ার করতে পারি। আর বাকি আমার দলের, আপনারা জানেন মীর কাসেম আলী সাহেব, হুম, যিনি একজন উদ্যোক্তা ছিলেন ইসলামী ব্যাংক ইত্যাদি, হুম, উনিও ওই মাহমুদুর রহমান সাহেবের পাশাপাশি ছিলেন। আমি ছিলাম দোতলায়, ওনারা ছিলেন তিনতলায়। হুম, তো সুযোগটা দিত, খাবার সময় এক টেবিলে খেতে পারতাম। হুম। এটা কিন্তু সুপারের কারণে, অন্য সুপার আসার পরে এই সুযোগটা থাকে না। আচ্ছা, আচ্ছা। রাইট। তো এই তখন আমরা অনেক শেয়ার করতাম। মীর কাসেম আলী সাহেবের অনেক স্মৃতি কথা বলতেন। এরপর দেখা হয়েছে খন্দকার মাহবুব সাহেব, আমার আইনজীবীর একসময় ছিলেন, খন্দকার বিএনপির মাহবুব হোসেন। মাহবুব উদ্দিন সাহেব, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ইনি ছিলেন। মাহবুব হোসেন। এরপর আমাদের এখনকার সেক্রেটারি জেনারেল, মানে মহাসচিব ফখরুল সাহেব, হুম, ওনার সাথে কিছুদিন থাকার সুযোগ হয়েছে। মিস্টার রফিকুল ইসলাম মিয়া, ওনার থেকেও আমার থাকার সুযোগ হয়েছে। এরপরে বিএনপির আরও কয়েকজন এমপি ছিলেন যারা নির্বাচিত আগে, তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে আমার। এবং আপনাদের মিডিয়া জগতের আবার গোলাম মোল্লা রনি, হুম, সেও হুম, আর কয়েক মাস ছিল, তার হুম, সঙ্গে হুম, দেখার সুযোগ হয়েছে। তো ওই সময়টা আমাদের ভালো গেছে, সুপারটা ভালো ছিল। আমরা একসাথে বসে তিন বেলায় একসাথে, তিন বেলা তো আমরা রাত্রে তো খাইতে পারতাম না, হুম, ভোরবেলা তো খাইতে পারতাম না, হুম। আর বাকিটা আমরা দুপুরবেলা কোনো কোনো সময় রিকোয়েস্ট করতাম। একটা নিয়ম আছে, যার ডিভিশনে থাকে তাদেরকে একটু লক আপটা পরে করে। আচ্ছা। এই সুযোগটা আমরা নিয়ে আমরা তিন বেলাই মোটামুটি তাদের সাথে একসাথে এনজয় করতে পেরেছি। ওই সময় কি আলহাম ধরনের আলাপ, মানে সাধারণত রাজনীতিবিদরা একসাথে জি, হলে জি। রাজনীতির আলাপটাই তো বেশি হয়। হ্যাঁ। কি ধরনের আলাপ আসতো এই রাজনীতি খাবার আলাপ তো টেবিলে? বুঝতে পেরেছেন, এই আমাদের এই অবস্থা হলো কেন, আমাদের কোনো ভুল ত্রুটি আছে কি না, আমরা ৪ দল একসাথে কাজ করলাম, এই সব কিছু মিলে আলোচনা হতো। আলোচনা যে হতো না তা না, যার যার অবস্থা থেকে আমরা আলোচনা করতাম এবং ভবিষ্যতে কি হবে। তবে বেশিরভাগই দেখেছি যে ভবিষ্যৎ তারা খুব অন্ধকার দেখতে পাচ্ছে, যে এই সরকার কবে যে যাবে, আদৌ যাবে কি না, এই ব্যাপারে তারা খুব শঙ্কিত ছিল অনেকে। তারপর তাদের জামিন হয়েছে আলহামদুলিল্লাহ। মাহমুদুর রহমান ভাই তো অনেক পরে জামিন হয়েছে। অনেকবার তাকে জামিন দিয়ে আবার গেট থেকে গ্রেপ্তার করা হয়। এই সমস্ত আলোচনা হয়, পারিবারিক জীবনে অনেক সময় আলোচনা করা হয়। তো মোটামুটি ভালোই আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন যে মানে অভিজ্ঞ রাজনীতিবিদ হতে হলে জেল জীবনের অভিজ্ঞতা ছাড়া আসলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। এটার কি আসলে যথার্থতা আছে এই কথার? এটা এইজন্য যে হয়তো এইজন্য বলে, একটা তো তার অভিজ্ঞতা হয়, কষ্টের অভিজ্ঞতা হয়। জনগণের জন্য কাজ করলে যে এত সহজভাবে কাজ করতে পারবে, এটা তো হওয়া ঠিক না, হয়ও না। আমাদের দেশেই না, সব দেশেই তো মোটামুটি রাজনীতিবিদ যারা করে তাদেরকেও তো সরকারের রোশানলে পড়তেই হয় এবং তারা জেল খাটে। অনেকেও, আমরা নেলসন ম্যান্ডেলার কথা ২৭ বছর জেল খেটেছেন। আমাদের তো দেশে এত বছর জেল খাটার নাই, অন্য আসামি ছাড়া, রাজনীতিবিদদের এটা ছাড়া। তো এই জন্য ২ নম্বর হচ্ছে, আমি মনে করি ওখানে শিক্ষার অনেক কিছু আছে, পড়াশোনা করার যথেষ্ট সময় পাওয়া যায় যদি এই ভালো কমপক্ষে ডিভিশন যারা থাকে, এই সুযোগটা তারা দেয়। হুম, যারা চায় সেখানে কিন্তু তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের যে সমস্ত বই পড়া উচিত তারা পড়তে পারে,
আবার ধর্মীয় শিক্ষা অনেক মনটা নরম থাকে, হুম সবসময় একটু আল্লাহ ভীতি থাকে তাদের মধ্যে। এই জন্য তারা কোরআন হাদিস অনেক ভালোভাবে পড়া শিখে করে। হুম। যেমন বাবরের সাথে আমার থাকার সুযোগ হয়েছে, লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর, হুম রাইট। তো সেও কিন্তু মাইডিয়ার লোক, হুম খুব ভালো চমৎকার লোক। তো এবং সে খুব বন্দি বান্ধব, মানে ওখানে আমাদেরকে জোর করে খাওয়াবে। হুম সে মোটামুটি সরকার কারাগারের সাথে একটা সম্পর্ক ভালো ছিল, হুম যার ফলে কমপক্ষে সপ্তাহে মাছ টাছ নিয়ে আসতে পারতো, হুম। আমরা খেতে পারতাম ইন্টারলি। এটা মাহমুদুল ভাইও এই কাজটা করতো। আচ্ছা সুপারের সাথে স্পেশাল সম্পর্ক থাকার কারণে আমি পেতাম না, আমাকে দেওয়া হতো না। আচ্ছা। তো এটাও হতো, এটা আমরা এনজয় করতাম আসলে এটা। তো এইটা একটা পারস্পরিক সম্পর্ক হয়। আর বিভিন্ন রাজনৈতিক দলের কারণে কিন্তু একটা তাদের একটা মতের আদান প্রদান হয়। আচ্ছা রাজনৈতিক ফিল্ডে যতটা আমরা একটু মানে একটু বিধ্বংসী আমাদের অবস্থা থাকে, ওখানে কিন্তু আসলে একটা ভালো পরিবেশ হয়। এবং আসলেই দেখা যায় সেখান থেকে বের হয়ে আসলে কিন্তু আমাদের মধ্যে ওই সম্পর্ক একদম নষ্ট হয়ে যায় না। মানে এটা আন্তরিকতাটা এটা আন্তরিকতা থাকে, আলহামদুলিল্লাহ। অনেক কন্ডেম সেল থেকে কি ফাঁসির কাষ্ঠ যেখানে, এটা কি খুব কাছাকাছি? খুব 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 কাছে না, খুব কাছাকাছি, মানে যাতে নিতে দেরি না হয়ে যায়। আচ্ছা অনেক অনেক জায়গায়, যেমন আমি 2 নম্বরে ছিলাম, সেখানে তো দেখাই যায়, কাছে একদম দেখা যায়। আর 4 নম্বরে ছিলাম, আমার বিল্ডিংয়ের পরপরই। মানে ওই যে আপনি যখন আপনার রুম থেকে ফাঁসির কাষ্ঠ দেখছেন তখন আপনার অনুভূতিটা কেমন হতো? আমি যদি বলি, আমার কিন্তু অনুভূতি, সত্যি যদি বলতে চাই, আমি কিন্তু ফাঁসি কার্যকর হোক চেয়েছিলাম আচ্ছা ভিন্ন কারণে। আমি মনে করেছিলাম, যেহেতু আমি ইসলামী দল করি, হুম আমি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মনে করেছি আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছে তারা ইসলাম বিরোধী শক্তি, আচ্ছা এবং অলরেডি ইসলামের বিরুদ্ধে তো অবস্থান নিয়েছে। হুম আমি জুলুমের শিকার, হুম যে অভিযোগ করা হয়েছে অভিযোগের সাথে সামান্যতম আমি জড়িত ছিলাম না। হুম অতএব আমি নির্দোষ। আমি অন্য হয়তো আল্লাহ গোনা আমার মাফ করতে পারে, কিন্তু এইটা তো আল্লাহ জানেন যে আমি নির্দোষ একদম। হুম অতএব আমি হাদিস পড়ে জানি যে যদি আমি শাহাদাতের মর্যাদা পাই, তাহলে পরকালে আমার জান্নাত নির্ধারিত হবে, এটা আল্লাহ আমাদের ওয়াদা করেছেন। হুম এই আশায় ছিলাম যে আমি ফাঁসি হবে। আমি কিন্তু কোনো পেরেশান ছিলাম না। আচ্ছা একটা বড় ফাঁসির রায় যখন দেওয়া হয়, হুম নিয়ম হচ্ছে জেল থেকে আবার জেল গেটে তাকে চেক আপ করা হয়, হুম প্রেশার থেকে সব কিছুই করা হয়। তখন প্রেশার মাপার পরে ডাক্তার বললেন যে আপনি কি জানেন যে আপনার কী রায় হয়েছে? অবশ্যই জানি, ফাঁসি। তা আপনার প্রেশার তো নর্মাল। তা নর্মাল হবে না, অ্যাবনর্মাল হবে কী জন্য? আমি তো কোনো খারাপ কাজ করে আসিনি, দুর্নীতি করে আসিনি তো আমি। হুম আমি জনগণের জন্য, ইসলামের জন্য কাজ করেছি, এই জন্য ফাঁসি হয়। এটা আমরা ইতিহাস জানি, নবী রাসূলদের, আমাদের সাহাবীদের, এটা হবেই, হতে পারে এই কাজটা করতে গেলে। অতএব এটা আমার জন্য স্বাভাবিক। এই জন্য আমি কোনো প্রেশার অনুভব করিনি, কোনো কিছু অনুভব করিনি। এই যে 5 আগস্টে সরকার পতন হলো, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হলেন গণঅভ্যুত্থানের মুখে, এই খবরগুলো আপনি কিভাবে জানতে এই পারতেন? খবরগুলো ওই যে বললাম, আমাদের সরকারের শেষের দিকে আমরা কিন্তু টেলিভিশন অনুমতি দিয়েছিলাম। আচ্ছা তো টেলিভিশন ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে টেলিভিশন, পিটিভি ছাড়া কোনো কিছু দেখা যায় না, হুম অন্য কিছু দেখা যায় না। তবে কারারক্ষিত আমাদের দেশেরই হুম অনেক যারা পরিচিত হয়ে যায়, তারা অনেক সময় খবরটা দিয়ে যায় যে এই অবস্থা হচ্ছে, এই অবস্থা হচ্ছে, এই খবরটা পাওয়া যায়। অনেকে বলে যে কারাগারের বাইরে যারা আছে তার চেয়ে কারাগারে যারা ভেতরে তারাই বেশি খবর রাখে। সেটা ভুল তথ্য হোক, হুম হুম কেন, যেহেতু তারা একটু উদ্গ্রীব থাকে কখন বের হবো, কখন বের হবো, এই জন্য তো সরকার অবস্থাটা কি, হুম এই জন্য সত্য মিথ্যা মিলে তারা একটু ভালো খবর পাওয়ার জন্য একটু উদ্গ্রীব থাকে। হুম তো কারারক্ষী যেহেতু খবর দেয়, তো 5ই আগস্টে আমি খবর পেলাম, 5ই আগস্টের সকালের দিকে খবর পেলাম যে এই তারা প্রোগ্রাম দিয়েছে, এই যে হ্যাঁ এনসিপি, মানে ছাত্ররা। হুম তো অনেক প্রোগ্রাম হলো, তখন আমাকে আমি এক কারাওকি যেভাবে হোক একটা ভিডিও আমাকে দিয়েছিল আচ্ছা বাইরে থেকে এই করে। তা আমি খুলে দেখলাম, সেখানে দেখতেছি যে আপনার হাজার হাজার লোক। টিএসসির সামনে দেখলাম যে প্রচুর লোক, আমি জীবনে এত লোক দেখিনি। হুম ছোট বাচ্চা দেখলাম। তা আমি কিন্তু আগে বলেছিলাম ওখানে যে যেভাবেই হোক সে যে কী বলে 10,000 20,000 লোক মারলেও হাসিনা কোনো বদার ফিল করবে না, সে ক্ষমতায় থাকবে। আচ্ছা কিন্তু 10টার দিকে আমি যখন ওই ভিডিও দেখছিলাম যে অনেক লোকের মধ্যে বাচ্চা, একটা আমার 5-6 কি 7 বছর হবে, হুম পুলিশ লাইন করে দাঁড়িয়ে আছে। হুম এই বাচ্চা হঠাৎ গিয়ে পুলিশকে একটা ঘুষি মারলো। হুম আমার রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে যে এই বাচ্চা কিভাবে জানে পুলিশটা খারাপ। হুম তো এই পর্যন্ত দেশটা গেছে, টুডে টুমোরো এই সরকার থাকতে পারবে না। দুপুরে শুনলাম যে সরকার চলেই গেছে। এই যে রিভিউ করলেন, রিভিউয়ে আপনি খালাস পেলেন, বেকসুর খালাস দেওয়া হচ্ছে এবং অতীতের যে রায়ের ভুল ত্রুটিগুলো সর্বোচ্চ আদালত উল্লেখ করেছেন, এই খালাসের মানে রায়টার
খবরটা তখন আপনি কি কারাগারে ছিলেন নাকি এই ঠিক তখন কারাগারি আমি প্রিজন ছেলে? প্রিজন সেলিং। এই খবরটা আপনাকে কি আপনার আইনজীবী দিয়েছিল নাকি আপনি না, ওই পত্র-পত্রিকা? শেষের দিকে কিন্তু আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। এটা কিন্তু 5ই আগস্টের পরে। আচ্ছা। আমাকে 14 বছরের কোনো চিকিৎসা দেওয়া হয়নি। হুম সামান্য দাঁতের চিকিৎসা পাশে কারাগারে এই ব্যবস্থা আছে। আমি বললাম দাঁতে ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারছি না। কয় না, ওদের উপরে নির্দেশ লাগবে। তো আমি আল্লাহ পাক ধৈর্য ধরেছিলাম, কিন্তু যখন পরিবর্তন হলো তার কয়েক মাস পরে আমি চিকিৎসার জন্য বললাম এবং আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, হুম যেটা এই এত বছর হয়নি, কিন্তু আমি অসুস্থ হুম। ধৈর্য ধরেছিলাম। তখন তারা বাধ্য হয়ে আমাকে হাসপাতালে নিয়ে আসে, আমি পিজি হাসপাতালে ভর্তি ছিলাম। তখন ওই সীমিত কিছু সাক্ষাতের ব্যবস্থা ছিল আর কি। আচ্ছা। তো তখন আসি তারা বললো যে আপনি মুক্তি পেয়েছেন, মানে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? দেশের রাজনীতি তো আপনারা দেখতে পাচ্ছেন, দেশের রাজনীতি এখন তো নির্বাচনমুখী বলবো, হুম নির্বাচন দিকেই যাচ্ছে এবং নির্বাচনটা হওয়া জরুরি আমি মনে করি। আর আমাদের দেশে তো পলিটিক্যাল কাদা ছড়াছড়িটা আমাদের একটা জাতীয় অভ্যাস। আমরা একে অপরকে সহ্য করতে পারি না। হুম আমরা ডেমোক্রেসির কথা বলি, কিন্তু আমরা নিজেদের মধ্যেও ডেমোক্রেসি থাকে না। হুম আমরা অন্যের নিজের ডেমোক্রেসি ভোগ করি, অন্যকে ভোগ করতে দিই না আমরা। হুম এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্ররা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদেরকে, এবং আজকে ডাকসু যে ছাত্র শিবির এখানে ফুল প্যানেল জয়লাভ করেছে, হুম তারা কিন্তু সহমর্মিতা সব দলের সাথে কীভাবে ব্যবহার করতে হয় ছাত্রদের কাছে এখন শেখার বিষয় হয়ে গেছে। আমাদের হুম রাজনীতিবিদদের অনেক শিক্ষা তাদের কাছে আছে, অথচ আমাদের কাছে তার শিক্ষা পেত, আমরা দুর্ভাগ্য সেই শিক্ষা অর্জন করতে পারিনি। আমি মনে করি এইভাবে যদি আমাদের দেশটাও চলে, হার জিত থাকবে, ক্ষমতা কেউ যাবে, কেউ ক্ষমতায় যাবে না, সবাই ক্ষমতায় যাবে, এটা তো নিশ্চয় হতে পারে না। না। অতএব আমি যদি এটাকে মেনে নেই, আমি একজন দেশের নাগরিক, দেশ চালাচ্ছে যে সেও দেশের নাগরিক, হুম তিনি কল্যাণের জন্য দেশের ক্ষমতা পেয়েছেন, আমিও কল্যাণের দেশের রাজনীতি করি। এটি যদি তার মূল টার্গেট হয়, তাহলে সামান্য রেশারেশি নিয়ে দ্বন্দ্ব সংঘর্ষ, দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া, এটা মানে এই কালচারটা আমাদের বেরিয়ে আসছে। এর দুনিয়া এখন চায় না, দুনিয়া এখন অনেক এগিয়ে গেছে। আপনারা রাজনীতির মাঠে কাদা ছোড়াছড়ি করেন, কিন্তু নেপথ্যে তো একটা সুসম্পর্ক থাকেই সবসময়। অনেকেই বলার চেষ্টা করছেন যে বর্তমান প্রেক্ষাপটে যে বিএনপি জামাত যতই মাঠে একে অপরের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিক না কেন কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে সম্পর্ক ভালো, তাই কি? ভেতরে ভেতরে সম্পর্ক ভালো বলতে যদি বোঝায় যে আমাদের আসন নিয়ে সমঝোতা হচ্ছে, না না, তাহলে এইটা না। সম্পর্ক তো ভালো থাকবে। আমাদের বেগম খালেদা জিয়া আমাদের সবার শ্রদ্ধেয় নেত্রী, যিনি গণতন্ত্রের আপসে লড়াই করেছেন। আমি যদি ব্যক্তিগতভাবে তার সঙ্গে 90 দশক থেকে পরিচিত, মহানগরী আমি যখন ছিলাম তখন থেকে পরিচিত, আমার ভালো সম্পর্ক তার। এবং এটাই আমি বলছি, এই সম্পর্কটা আমরা পাবলিকলি শো করতে তো পারি, আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছি, যেটা শুধু ভেতরে কেন এই সম্পর্ক থাকবে, ভেতরে থাকতে পারলে বাইরে এটা প্রকাশ করতে পারবো না কেন? আমি আমার বক্তব্য বলবো, আমি আপনার বিরুদ্ধে আছি, আমি আপনার বিরুদ্ধেও কথা বলতে পারি, কিন্তু সেখানে অন্য কিছু হবে কেন? আপনি আমার যুক্তি খণ্ডন করবেন, আপনি আপনার পক্ষে জনমত সৃষ্টি করবেন, এটাই তো ডেমোক্রেসি, আমাদের সৌন্দর্য। বেগম জিয়ার সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে কিনা? অনেক স্মৃতি আছে আমাদের সাথে। যদি একটু শেয়ার করুন। একটা তো আমরা বাসায় গিয়েছিলাম যখন আমি আর মুজাহিদ সাহেব, তো উনি আমাদের সেক্রেটারি যান, আর আমি মহানগরী আমি থাকবো না, আমাকে সবসময় নিয়ে যেতে হতো। আমি দেখলাম ভদ্রমহিলা নাস্তা নিজেই নিয়ে আসলেন, অন্য কাউকে দিয়ে পাঠাননি কিন্তু, এবং নিজেই পরিবেশন করলেন। মানে অনেকে বাইরের এবং ভেতরের কিন্তু অনেকে বুঝতে পারবেন না, ভেতরের বাড়িতে উনি অত্যন্ত শালীন, ভদ্র এবং খুব মেহমানদারি করতে পারেন, এটা আমি দেখেছি। আমার সর্বশেষ একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়তেছে। এখন বর্তমান যে আমির আমাদের একটা শফিকুর রহমান, আমার বয়স অনেক ছোট, তো আমি যখন সেক্রেটারি যা দায়িত্ব পেলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি হলাম, তো ওনাকে পরিচয় করে আমি বেগমের কাছে নিয়ে গিয়েছিলাম। তা আমি তো মেহেন্দি দিই, উনি তো সাদা, তো উনি বেগম জিয়া খালি ওনার দিকে তাকায় কথা বলতেছেন, তো উনি একটু লজ্জা পেয়েছেন, তো বললেন যে ম্যাডাম উনি কিন্তু আমার চেয়ে বয়সে বেশি। তো উনি একটু হেসে দিলেন, উনি ভেবেছেন ওনার বয়সে বেশি, অত উনি মুরব্বী আর কি এটা। আচ্ছা। তো এইটা মানে খুব, মানে আর কিছু বলেন না, খুব সুন্দরভাবে এটা রিসিভ করলেন, এটা বললেন। আর বাকি অনেক যোগাযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে, আমি বলতে দ্বিধাবোধ করবো না, বিএনপির মধ্যে সবচেয়ে বেগম জিয়ার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আপনারা দেখবেন ওই সময় তাদের সাথে এখন যেটুকু দূরত্ব যে কোনো কারণে হোক না কেন, তার সময় আমাদের কোনো দূরত্ব হয়নি। তিনি সবসময় আমাদের ফিল করেছে, আমরা তাকে ফিল করেছি, এবং আমরা মনে করেছি যে এই লোকটা একমাত্র নিঃস্বার্থভাবে কাজ করতেছে। এবং অনেকে বলে দেখেন যে বিএনপি করলে উনিই বিএনপি করেন, বাকিরা বিএনপিতে স্বার্থ লাভের জন্য যান, কিন্তু নিঃস্বার্থই উনি বিএনপি করেন। এটা সত্যি, এটা কিন্তু মানে এটা
বিরল একটা কিন্তু মানুষের অভ্যাস এটা। এই যে দূরত্ব যেটাই তৈরি হোক, এটা কি ঘোচানো আর মানে একেবারেই কি অসম্ভব? না, ঘোষণা সম্ভব হবে না কেন? আমি তো বললাম এই সংস্কৃতি বেরোয় আসতে হবে। হুম আপনি ক্ষমতায় যান বা আমি ক্ষমতায় যাই, ঠিক আছে, ক্ষমতার লড়াই তো হবে। সেই লড়াইটা কি আমরা পরস্পর আস্থা ভিত্তি করতে পারি না আমরা? হুম আমরা কি ফেয়ারলি করতে পারি না আমরা? হুম গণতন্ত্রের মূল্যবোধে ভিত্তি করতে পারি না আমরা? হুম তো আমরা যদি কোনো নেগেটিভ কোনো কাজের মাধ্যমে কাজটা না করি, তাহলে কোনোভাবে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি তারা পারে, তা আমরা পারবো না কেন? তারাও তো মানুষ। হুম আমরা তো মুসলিম, আমরা তো আরও সাবমিসিভ হওয়া দরকার। হুম আমাদের তো আরও কিছু বিনয়ী হওয়া দরকার। তা আমরা পারবো না কেন? এই জন্য যদি আমরা উদ্ধত না করে বিনয়ী ভাবটা আমরা সবাই দেখাতে পারি, তাহলে রাজনৈতিক মতের বিরাট পরিবর্তন হবে আমাদের ইনশাল্লাহ। এই যে এখন অনেকেই যেটি বলেন যে বাংলাদেশের ইতিহাসে বা স্বাধীনতার পরে জামাত এখন সবচাইতে বেশি সুসময় পার করছে, অনেকেই যেটি বলার চেষ্টা করেন। এবং এই সুসময় পার করার কারণে জামাতের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়েছে, ক্ষমতা কেন্দ্রিক। এটা কি আপনার মানে এটা কি আপনি স্বীকার করেন বা এরকম কিছু আছে? আমি স্বীকার করব না, অস্বীকারও করব না। আচ্ছা। তবে আমি মনে করি জামাত যারা চালাচ্ছেন হুম তাদের মধ্যে এইটা আমি দেখিনি। বিশেষ করে আমাদের আমির জামাত আমাদের মসজিদ সুরা সর্বশেষ বক্তব্য রেখেছে এবং সবসময় বলেছেন আপনারা বিনয়ী হবেন। হুম সবসময় উনি নিজেও খুব বিনয়ী। হুম উনি কাউকে কোনো দলকে হিট করে কোনো বক্তব্য রাখেন না হুম এবং সবাইকে আপন করার চেষ্টা করেন। আমরা ইসলামী দলগুলোর সাথে আজকে সমঝোতার ভিত্তিতে কাজ করতেছি। এটা কিন্তু আগে আমরা পারিনি। হুম ওটা ওনার ক্রেডিট আমি দেবো আসলে। আলহামদুলিল্লাহ ব্যবহার, সবার সঙ্গে মেলার একটা যোগ্যতা, এটার মাধ্যমে এটা করতে পেরেছেন এবং করতেছেন আমরা। তো এই বিনয়ী ভাবটা যদি থাকে আমাদের, তাহলে আমাদের হবে এবং সেখানে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন আপনারা কোনো অহংকারই করবেন না। আপনারা যত নিজেদের জয়লাভের আশা দেখবেন ততই আল্লাহর কাছে বিনয়ী হবেন। এটা শুধু আমাদের কি কাজের প্রতিফল না। আমরা যদি ইসলামকে আল্লাহকে বিশ্বাস করি, এটা আল্লাহরই একটা অবদান, আল্লাহই আমাদের প্রতি রহম করেছেন, এই হয়েছে। অতএব এই অবদানটা আল্লাহর কাছে স্বীকার করতে হলে আমাকে বিনয়ী হতে হবে। এবং আল্লাহ রসুলের শিক্ষা আমাদের, উনি মক্কা বিজয়ের পর জয়লাভ করে তো উনি বিনয়ী হয়েছেন। হুম হুম উনি তো উদ্ধত্ত প্রকাশ করেননি। না। তা তার যদি আমরা উম্মত হই, তার যদি অনুসারী হই, তা আমাকে সেটা তো মেনে চলতে হবে। জামাত কি এখন মানে জামাতের অ্যানালিসিস কি বা মাঠ পর্যায় থেকে আপনারা নিশ্চয়ই তো জরিপ করছেন বা তথ্য নিচ্ছেন, জামাতের বর্তমান অবস্থা কি ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় জামাত চলে গেছে কিনা এখনই আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে জনগণ নির্ধারণ করবে, ভোটের আগে ভোটে তো নির্ধারণ ভোটের করবে, আগে তো তারপরে তো বলা, আপনাদের একটা ভোটের আগে ইকুয়েশন বলা থাকে। যাবে না। ভোটের আগে না, আমার মনে হয় যারা নির্বাচনমুখী দল তাদের হ্যাঁ, প্রত্যাশা ক্ষমতায় যাওয়ার থাকবেই। আশা সবারই করা উচিত, নাহলে হ্যাঁ কিন্তু কর্মীরা কাজ করতে পারবে না। হ্যাঁ তো আমার পরিবেশ ভালো মনে করতেছে। আমরা এই পরিবেশ ভালো থাকলে যদি আমাদের জনশক্তি, আমাদের কর্মীরা এই অবস্থায় কাজ করতে পারে আর জনগণের কাছে যদি পৌঁছতে পারি, আমার মনে হয় যে আমরা আগামী নির্বাচনে ভালো করব ইনশাল্লাহ। কেমন ভালো? যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয়, দায়িত্ব পেতে পারি। যদি মানে জনগণ আমাদেরকে সেবা করার সুযোগ দেয়, এটা গ্রহণ করতে পারি। আমি নিজের ব্যাপারে খুব আশাবাদী। তা আমি যত জায়গায় আমাদের সাথে যোগাযোগ করছি তারা সবাই আশাবাদী। তা ধরলাম আশাবাদী সবাই হলেও সব তো জিততে পারবে না। হুম এই একটা বড় দলও তো তারা আছে। তো এই জন্য এই দৃষ্টিতে বলা যেতে পারে যে আশা করি আমরা ভালো করব এবং বলা যায় না যে আল্লাহ যদি সাহায্য করে তা আমরা, আল্লাহ জনগণের দায়িত্ব আমাদের দিতেও পারে আল্লাহ তাআলা। বিএনপির বিরুদ্ধে মানে বিএনপি আপনাদের বিরুদ্ধে সবচাইতে বড় যে অভিযোগটা এখন করছেন সেটি হচ্ছে যে আপনারা ধর্মীয় কার্ড খেলছেন বা ধর্মকে ব্যবহার করে ভোটের মাঠে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম, তারপরে ঈমান ঠিক রাখতে গেলে, ইসলামকে রক্ষা করতে গেলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, জামাতকে ভোট দিতে হবে। এই অভিযোগগুলো আপনারা নিশ্চয়ই প্রায়ই মানে শুনছেন। আমরাও অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমরাও খেয়াল করেছি যে জামাতের সিনিয়র কোনো নেতা কখনো এই ধরনের বক্তব্য দেয় না। তৃণমূল পর্যায়ে অনেকেই বিক্ষিপ্তভাবে এই কথাগুলো বলছে। এগুলো কি আপনাদের নজরে আছে বা এই ক্ষেত্রে আপনাদের কি ধরনের পদক্ষেপ জি, থাকে? জি, আমাদের নজরে আছে। আমি তো এই আমাদের শেষ শূরা বৈঠকে আমি সমস্ত দিক দিশা আসন করেছেন। উনি বলেছেন যে আপনারা হয়তো এত বাহুল্য কথা বলবেন না, যেটার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, কারোর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। আমাদের পজিটিভ কথা বলে এত দিক আছে যে আমাদের নেগেটিভ কথা বলার দরকার তো নেই আমার। হুম আমরা জনকে বুঝাবো। আর জান্নাতের টিকিট করা বলে, আমি মনে করি সবচেয়ে বড় অভিযোগ আমাদের এটার বিরুদ্ধে। হুম একটা প্রমাণ দেখাতে হবে, যেমন বলেছি কাউকে ভোটারকে যে আপনি যদি জামাতকে ভোট দেন তো আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। অর্থাৎ টিকিট বলতে যদি বোঝার টিকিট, টিকিট কাউকে দেওয়া হয়েছে কিনা। আচ্ছা আসলে আমি মনে করি যে আমাদের
বিরুদ্ধে কার্যকর কোনো কথা বলার কোনো কিছু পাচ্ছে না। হুম এই কল্পিত অভিযোগ করা হচ্ছে। আমি যদি ইসলামের কথা বলি, ইসলামের কথা বলে তো জাহান্নাম জান্নাত তো আছেই। হুম এটা আমার কথা না, আল্লাহর কথা কোরআনে। হুম তো জান্নাত কে যাবে জাহান্নাম কে বলতে পারবো না আমি? এই বলার ভিত্তিতে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে এই কাজটা জামাত ইসলামী করতেছে এবং জামাত ইসলামীকে ভোট দিলে যদি ইসলাম কায়েম হয়, তাহলে ইসলাম কায়েম হলে আমি ইসলামের সুফল যেমন পাবো, এটার মধ্যে ইসলাম শিখতে পারবো, ইসলাম প্র্যাকটিস করতে পারবো। সে প্র্যাকটিস করলে যদি আমাকে জান্নাত দেয়, তো সেটা জামাতের কারণে না, জামাত এই সুযোগটা করে দেওয়ার কারণেই হতে পারে। কারণ ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া ক্ষমতায় গেলে তারা তো তাদের আমাদের পার্থিব দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের রাজনীতির সাথে পরকালের সম্পর্ক নেই, হুম তাদের সম্পর্ক দুনিয়ার সাথে। আমাদের সম্পর্ক কিন্তু পরকালের সাথে সম্পর্ক, শুধু দুনিয়ার সাথে সম্পর্ক না। আমাদের আল্লাহই দোয়া শিখিয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম কেনা। এই আয়াতটাকে ওনারা অস্বীকার করবে ওনারা? তা আল্লাহর এই আয়াত যদি অস্বীকার না করে, তাহলে কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলো? আল্লাহই তো বলছে তুই দুনিয়ার সুখ চাও, জান্নাতের সুখ চাও। তো জান্নাতের সুখটা তো জান্নাতে গিয়ে পাওয়া যাবে, তার কাজটা তো দুনিয়াতে। তা আমি দুনিয়া মানুষকে বোঝাচ্ছি এখন। ইলেকশনের সময় বেশি কথা এই জন্য বলা হয় যে মানুষের একটা দৃষ্টি থাকে শোনার জন্য, মানুষ বেশি আসে শোনার জন্য দলের কথা। সেখানে আমাদের লোকেরা হয়তো দুই একজন বাড়াবাড়ি করে বলতে পারে, আমি বলবো না যে বলেনি কেউ হতে, এটা তার ব্যক্তিগত হইতে পারে, কিন্তু এই জাতীয় কথা আমরা কোনো সময় বলি না। এর আগে আমরা দেখেছি যে জামায়াতের আমির ৭১-এ দলের ভূমিকার কারণে তিনি ক্ষমা চেয়েছেন, শুধু একবার না একাধিকবার, ৪ বার, আমার হিসাবে ৪ বার ক্ষমা চেয়েছেন। তারপরেও এই প্রসঙ্গটা বা জামাত কোনো কিছুতে আসলেই এই প্রসঙ্গটা তাদেরকে নিয়ে আনা হয়, মানে এটার চিরস্থায়ী সমাধান জামাত কেন করছে না? এটা সৃষ্টির সমাধান কি হবে? আপনি যে বললেন ৪ বার ক্ষমা চেয়েছে, হুম এরপর কি করতে হবে? দল ত্যাগ করতে হবে, দল নিষিদ্ধ করতে হবে, কাজ বন্ধ করতে হবে। কেন কাজ বন্ধ করব আমি? হুম কেন আমার দল নিজেকে নিষিদ্ধ করব আমি? আমি তো জনগণের কাছে আমাদের গোলাম আজম সাহেব বের হয়েই জেল থেকে বের হয়েই কথা বলেছেন উত্তর গেটে। হুম এরপর নিজামী সাহেব কয়েকবার বলেছেন, আমি যেমন ৪ বার বলেছেন, কয়েকবারই বলেছেন। আসলে যারা এই কথাগুলো বলে তারা তো মাপ চাওয়ার জন্য বলে না। আচ্ছা আমাদের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, কোনো কথা বলার কিচ্ছু নেই। আমাদের বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ করতে পারতেছে না, আমরা চাঁদাবাজি করতেছি আমি বলতে পারতেছে না, আমরা সন্ত্রাস করছি না বলতে পারতেছে না, কারো বাড়ি দখল করেছি কথা বলতে পারতেছে না, হুম কারো বাড়ি মেয়ে ঘর থেকে বের করে নিয়েছে বলতে পারতেছে না। বলবে এটা কি? এটা বলতে তো হবে। ওই ৭১ পেয়েছে, ৭১ তো অনেকেরই ভূমিকায় ছিল, শুধু জামাতকে টার্গেট করা হয়। আজকে যদি মুসলিম লীগের অবস্থায় জামাত থাকতো, আমাদের বিরুদ্ধে কেউ কথা বলতো না। হুম কেন ওই সময় তো মুসলিম লীগই ক্ষমতা ছিল, হুম মুসলিম লীগই তো ইসলাম একনিষ্ঠ তারা দালাল ছিল, হুম তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলা হয় না। আমাদের যদি বলা হয় কেন? জনগণ আমাকে অ্যাকসেপ্ট করেছে। 71টাই যদি আমার কাজের বাধা হতো, তো জনগণ অ্যাকসেপ্ট করতেছে। আপনি একটু আগে বললেন যে আমার ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছে, কেন? জনগণকে দিয়ে তো ক্ষমতা যাবো। হুম হুম তো জনগণ তো আমার পক্ষে আছে। আপনি দুই একটা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, এই বিভ্রান্ত হবে না। ডাকসুর মানে ছেলেরা, ডাকসু না মানে ছেলেরা যে ৫ই আগস্ট আন্দোলনটা করলো, হুম এটা তো ওইখানে সেটেল করে ফেলছে হাসিনা, যে মুক্তিযোদ্ধা নাতি সন্তানরা চাকরি পাবে না, তো কি রাজাকার নাতি সন্তান পাবে? ছেলেরা কি বললো, তুমি কি আমি কি রাজাকার রাজাকার। হুম এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে এই ট্যাগ দিয়ে বেশি দিন কাউকে টিকিয়ে রাখা যায় না, এটা সম্ভব না। এখন ৭১ নিয়ে বলছেন যে অনেক দিন আগের কথা, সাম্প্রতিককালে কেউ 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 কথা বলতেছে না কেন? যে একদম আমাদের দেশের সরকার, আমাদের দেশের নাগরিক, তারাই দেশ চালাচ্ছে, আমার দেশের নাগরিককে শত শত মেরে ফেললো কেন? আমরা তার বিরুদ্ধে কথা ভুলে যাচ্ছি এখন আমরা। তাহলে বোঝা যাচ্ছে কি টার্গেটটা কিন্তু ইসলাম, টার্গেটটা জামাত ইসলামী। এখানে ৭১ বড় কথা না। যদি মানুষ খুন করলে, খারাপ করলে, হত্যা করলে খারাপ হয়, তো বিগত সরকার তো এই কাজটাই করেছে। আয়নাঘর তো পাকিস্তান আর্মিরা করেনি, না তো আয়নাঘর তো এই প্রথম এরা করলো। তো আয়নাঘরের বিরুদ্ধে কেউ কথা বলে না কেন? যেহেতু জামাতের লোকেরা আয়না করেছিল। যারা এই কথাগুলো বলছেন তারা ছিলেন না, যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন তারা জেলেও খাটেননি, হুম তারা তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী। এই জন্য তারা, তাদের কোনো ইস্যু নেই, তারা জামাতকে ঘায়েল করার চেষ্টা করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই কথা যত বেশি বলবে আমাদের জনগণ আমাদের পক্ষে বেশি আসবে। কারণ মানুষ কথার মাধ্যমে সাময়িক বিভ্রান্ত হয়, মানুষ বাস্তব জীবনটা দেখতে চায়। আমার গ্রামের জামাতের লোক, আমার শহরের জামাতের লোক, তার আচার আচরণ, তার ব্যবহার, তার চরিত্র, তার লেনদেন, এটাই দেখি বিচার করে। ওই 50-60 বছর আগে কাহিনী নিয়ে এটা এখনকার লোকে এটা কনসার্ন ফিল করে না আমি মনে করি। জামাতকে নিয়ে হেফাজতের মন্তব্যের নানা রকম মন্তব্য আসছে ইদানিং, খুবই মানে গুরুতর অভিযোগগুলো আসছে যে জামাত আসলে মওদুদুল ইসলাম ফলো করে, মদিনার ইসলাম ফলো করে না। আহ,
এই হেফাজতের এই মন্তব্যগুলো কি জামাত আসলে মানে আমলে নেয় বা কিভাবে দেখে? আমাদের আমিরাত কিন্তু উত্তর দিয়েছেন, বলেছেন যে অনেকে আপনাদের টক শোতে বলেছে, উনি মুরব্বী মানুষ, আমরা ওনাকে শ্রদ্ধা করি। উনি ওনার পক্ষ থেকে বলেছেন, কী জন্য বলেছেন জানি না, আমরা ওনাকে শ্রদ্ধা করি। উনি এই কথা না বললে ওনার সম্মান আরও বাড়বে ইনশাল্লাহ। এটা আর কি বললেন যে মদিনার ইসলাম, এটা মানে কিন্তু উনি জামাত মওদুদের হ্যাঁ ইসলাম হ্যাঁ ফলো হ্যাঁ, করে, মদিনা ওটা ইসলাম উনি ফলো শুধু বলেননি, আমাদের বাইরেও অনেক বন্ধু বলেছেন। বলেছেন। যে এখন আমি জিজ্ঞেস করতে চাই যে মদিনা ইসলাম কোনটা আর মদির ইসলাম কোনটা? মদির ইসলাম কি 5 ওয়াক্ত নামাজ কি 4 ওয়াক্ত করেছে? না। মদির ইসলাম কি 1 মাসের রোজা কি 10 দিন করেছে? মদির ইসলাম কি হজকে ফরজ করা বন্ধ করে দিয়েছে? হুম, জাকাত করা বন্ধ দিয়েছে? হুম, মওদুদ ইসলাম কোনটা বলতে বুঝাইতে হবে তো। এটা একটা মিথ্যা অপবাদ। কিন্তু কি মওদুদ ইসলাম আমরা মানি সেটা কেউ বলতে পারতেছে না। যারা এই কথা বলে তাদের পোস্টারে কিন্তু তার নেতাদের ছবি থাকবে। মওদুদ ইসলাম যে মানতে, মওদুদ ছবি আমাদের সব পোস্টারে থাকতো। হুম। মওদুদের আমরা কথাও বলি না, আমরা ইসলামের কথা বলি, মদিনা ইসলাম বলি। যারা মদিনা ইসলামের কথা বলে তারা কি শরিয়ান চালু করবে? বলুক তারা। তারা শরিয়ান চায় না, আবার মদিনা ইসলাম চায়। তা মদিনা ইসলাম শরিয়ান ছাড়া কীভাবে চালু হবে? আচ্ছা। মানে আপনারা কি সরিয়ে আনছেন? শরিয়া আইন তো জনগণ চাইলে আমরা করব। আমরা তো কোনোটাই জনগণ, ইসলামের নীতি হচ্ছে জনগণকে চাপাই দেয় না। যদি চাপাই দিত তো আল্লাহ রসুল তো মক্কাতেই আল্লাহর নির্দেশে জোর করে ক্ষমতা দল ইসলাম কায়েম করতে পারতেন। এটা সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করে। জি, জনগণ যদি শরিয়া আইন মেনে নেয় তা আপনার আমার তো কোনো বাধা হওয়ার কারণ নাই। জি। শেষ প্রশ্নটা একটা করি, অবশ্যই। হঠাৎ করে চলে আসলো। না, সেটা না। হচ্ছে যে জামায়াত ইসলামীতে কি কোনো মানে এলাকা ভিত্তিক গ্রুপ আছে কিনা? যেমন রাজশাহী অঞ্চল গ্রুপ বা পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এরকম কোনো গ্রুপের কোনো খবর ভেতরে কি এরকম আলোচনা হয় যে উত্তরাঞ্চলের আধিপত্য বেশি, আহ, পশ্চিমাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের আধিপত্য কম? এটা নিয়ে কোনো ক্ষোভ অসন্তোষ কখনো কি হয়? অন্যান্য দলগুলোতে এগুলো দেখা যায়, জামাতে কি এগুলো হয়? আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে, এই জাতীয় খবর তো আমার কাছে আসেনি। হুম, আর আমরা যে ইসলামটাকে মেনটেন করে তাতে এই ক্ষোভ তো খাওয়ার প্রশ্নই আসে না। কেন আসবে এটা? এখন যদি বলতে পারেন যে কাজের ক্ষেত্রে কী কী, সেটা তো অন্য জিনিস। কিন্তু ওই অঞ্চলের লোক, মানে এটা বুঝাতে কী বুঝাচ্ছেন আপনি? মানে নেতৃত্বে। না না, নেতৃত্ব আমাদের যোগ্যতার ভিত্তিতে হয়, কোনো অঞ্চল ভিত্তিক তো হয় না। আচ্ছা। এবং কেউ বলতে পারবেন যে অঞ্চল ভিত্তিক আমরা তার যোগ্যতা নাই তাকে নেতা বানিয়ে দিতে, কেউ বলতে পারবে না। জি, জনাব এটিএম আজহারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকে সময় আলাপ এই পর্যন্তই।